তো ইসমাইল হোসেন বেঙ্গল নামটা আমার খুব ইন্টারেস্টিং লাগছিল। একজন মানুষের একজন নামের মানুষের সাথে। নাম কিভাবে বেঙ্গল হয়। তারপর যাই তুমি পোস্টার নিয়ে কি করবা, আমি তো বাসা টাঙা রাখবো। হুম। নাইর ইকবাল, জি বলেন। এই নির্বাচন তো একদম একটা হই হই ব্যাপার শুরু হয়ে গেল নির্বাচনের প্রচার নিয়ে। নির্বাচনের প্রচারের এখন নানান কৌশল টৌশল আমরা দেখি, নানা ধরনের বিষয় দেখি। আপনার প্রথম নির্বাচন প্রচারের স্মৃতি কি? আপনি কোনটা মনে পড়ে একদম প্রথম? খুব ছোটবেলার স্মৃতি। 1986 নির্বাচন আমার জ্ঞান হওয়ার পর প্রথম নির্বাচন, মানে আমি যেটা দেখেছি বুঝতে আর কি। শেখার মানে পরে। আমি তো মানে অনেক ছোট তখন, সিদ্ধেশ্বরীতে থাকি, মানে কালী মন্দিরের গলিতে আমাদের বাসা ছিল, যেটা আমার লাইফের প্রথম, মানে আমার জ্ঞান ওই বাসায় আর কি। তো নির্বাচন, আমি জানি যে দেশে আমাদের দেশের প্রেসিডেন্টের নাম হচ্ছে এরশাদ, এটা আমি জানি। টেলিভিশনে দেখা হয় তাকে, আর্মির পোশাক পরে থাকেন উনি, এরকম। এটা আমার, আর তখন একটা গান ছিল, আপনার মনে আছে কিনা জানি না, নতুন বাংলাদেশ গড়ব মোরা। গানটা বলতে দ্বিধা নেই, গানটা আমার খুব ফেভারিট ছিল। আর যাই হোক, আমি নির্বাচনী প্রচারণার ব্যাপারে আসি, যে 86 নির্বাচন, ক্লাস 1-এ পড়ি না, আমি খুব সুন্দর কেজিতে পড়ি। সিদ্ধেশ্বরীর দেয়ালে দেয়ালে লেখা নৌকা লাঙ্গল, একটা জিনিস দেখে ওটা আমি বাবাকে জিজ্ঞেস করলাম, এটা কি? এটা বলে লাঙ্গল, এটাতে জমি চাষ হয়, জাতীয় পার্টির নির্বাচনী প্রতীক। তো আমি দেয়াল লিখনে প্রথম যে নামটা দেখে, খুব ইন্টারেস্টিং নাম, আপনি হয়তো জানবেন, পড়লাম যে ইসমাইল হোসেন বেঙ্গল। ইসমাইল হোসেন বেঙ্গল, আচ্ছা। উনি রমনা, তেজগাঁ রমনা থেকে ইলেকশন করেছিলেন, জাতীয় পার্টির ক্যান্ডিডেট ছিলেন, পরে এটা আমি বুঝতে পারি। তো ইসমাইল হোসেন বেঙ্গল নামটা আমার খুব ইন্টারেস্টিং লাগছিল। একজন মানুষের একজন নামের সাথে। মানুষের নাম কিভাবে বেঙ্গল হয়, হ্যাঁ বেঙ্গল, এবং উনি এই যতদূর জানি যে উনি জাতীয় পার্টির ওই সময় ঢাকা মহানগরের খুব বড় নেতা ছিলেন। উনি লাঙ্গল মার্কায় দাঁড়িয়েছিলেন, এবং আরেকটা নাম ওয়ালে দেখতাম, শেখ হাসিনা। পরে বুঝতে জানি, মানে পড়ে বা ইয়ে করে যখন জ্ঞান হয়েছে তখন জানি শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বী ছিলেন, জাতীয় পার্টির ক্যান্ডিডেট ছিলেন ইসমাইল হোসেন বেঙ্গল। এটা হচ্ছে আমার প্রথম দেয়াল লিখন দেখা। এবং সিদ্ধেশ্বরী দেয়ালে আরেকটা নাম দেখা যেত, এটাও আমি পড়তাম, আ স ম আব্দুর রব। রব, হ্যাঁ। উনি মশাল মার্কায় দাঁড়িয়েছিলেন। মশাল প্রতীকে। এটা হচ্ছে আমার প্রচারণা সংক্রান্ত, দেয়াল লিখন সংক্রান্ত প্রথম স্মৃতি। ইসমাইল হোসেন বেঙ্গল নামটা কখনো আমি ভুলতে পারিনি। পরবর্তীকালে যখন তার নাম দেখতাম বিভিন্ন জায়গায়, যে উনি জাতীয় পার্টির নেতা আছে, খুব সম্ভবত উনি বিএনপিতে যোগ দিয়েছিলেন, নামটা খুব ইন্টারেস্টিং। আপনিও স্বীকার করবেন যে ইসমাইল হোসেন বেঙ্গল, একজনের নাম ইসমাইল আমার হোসেন বেঙ্গল। ক্ষেত্রে হচ্ছে এখানে যে আমার প্রথম ওইভাবে স্মৃতি বলতে হচ্ছে 91 নির্বাচন। আপনার 86, আমার 91-তে। 91 নির্বাচনে ঢাকায় তখন গ্রাম থেকে চলে আসছি, দোতলার একটা বাসায় হচ্ছে উঠেছি। ওইটা আবার খোলা বারান্দা, মানে এখন যেরকম হচ্ছে রেলিং টেলিং থাকে, ওই সময় বেশ কিছু জায়গায় হচ্ছে হ্যাঁ, এরকম তখনকার বাসাগুলো গ্রিলটা গ্রিল থাকতো না। থাকতো না। তো ওইটা, তো একদিন দেখলাম যে কিছু লোক থেকে ঝুলে, ওই উপর থেকে দড়ি দিয়ে ঝুলে, বাড়ি রং করার সময় যেভাবে হচ্ছে রং করে ওইরকম ভাবে ঝুলে হচ্ছে ওইখানে কাজ করতেছে। খুব আগ্রহ নিয়ে আমি বারান্দায় বসে বসে দেখছি। পরে দেখলাম ওইখানে একটা নৌকা আঁকা হয়েছে, পল্টু ভাইকে নৌকা, মোজাফফর হোসেন পল্টু। হ্যাঁ, নৌকার একটা কালো কালিতে ইয়ে হচ্ছে আঁকা নৌকাটা, নিচে হচ্ছে ভোট দিন। পল্টু ভাইকে নৌকার সিম্বলটা আঁকা, নিচে হচ্ছে ভোট দিন, এইভাবে লেখা। তো কিছু 2-3 দিনের মাথায় পাশে হচ্ছে জায়গা করে নিলে হচ্ছে এরকম ধানের শীষ প্রতীক, সেটার যে একদম পাল্টাপাল্টি। তো তখন নৌকা এবং ধানের শীষ মানে বাংলাদেশের হিস্ট্রিতে সবচেয়ে ডোমিনেন্ট, সবচেয়ে দীর্ঘ সময় ধরে ডোমিনেন্ট দুইটা প্রতীক। ওইটার সাথে প্রথম পরিচয় হলো আমার বুঝ হওয়ার পরে প্রথম নির্বাচনেই আসলে। তো সেইখানে সেই পল্টু, উনি কিন্তু এরপরের থেকে আর কখনো নির্বাচন করেননি। ওনার আর কখনো দেখিনি। ওনার প্রতিদ্বন্দ্বী ছিলেন মির্জা আব্বাস, মির্জা আব্বাস ছিলেন, বিএনপির। হ্যাঁ। মির্জা আব্বাস এবারও নির্বাচন করছেন। তো এটা খুব ইন্টারেস্টিং। 96 থেকেই চলে আসলেন হচ্ছে ওনার জায়গায়, চলে আসলেন সাবের হোসেন চৌধুরী। তো ওই পিরিয়ডটাতে আপনার এরকম স্মৃতি আছে কিনা যে ওই পিরিয়ডে আসলে নানা ধরনের পোস্টারগুলো
ধরেন ম্যাক্সিমামই আমরা দেখেছি যে পোস্টারের চাইতে বেশি দেখেছি হচ্ছে দেয়ালে দেয়ালে লেখা থাকতো, মার্কাগুলো লেখা থাকতো, অনেকগুলো একটু কাটা কাটা টাইপের মার্কা থাকতো। তো পরে অনেক পরে এটা জানছি যে এটা হচ্ছে আসলে ওই স্টেনসিলে এক ধরনের, হ্যাঁ, স্টেনসিল দিয়ে খুব দ্রুত যেন হচ্ছে করা যায়, কপি করা যায়, করা যায়। পোস্টার, ম্যাক্সিমাম পোস্টার ছিল সাদা কালো, সাদা কালো। এক মানে কালার, এক হয় এক লাল, হয় লাল থাকতো, না হলে হচ্ছে সবুজ বা অথবা এই নীল, ধরনের, ব্লু, নীল, এই তিনটা কালারই এই তিনটা কালার থাকতো। আর এরপরে রঙিন পোস্টার পাওয়া মানে হচ্ছে একটা ব্যাপার। আমরা পোস্টার কালেক্ট করতাম একরকমের, যে এই পোস্টার দিয়ে যাচ্ছে, মানে ওই রাস্তায় এখনো দাঁড়ালে হচ্ছে দেখা যায় না যে কোনো একটা পরীক্ষা হচ্ছে, বিশেষত এইচএসসি বা এসএসসি পরীক্ষার পরে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লিফলেটের মতো হচ্ছে কোচিং সেন্টারগুলোর যে লিফলেট দেওয়া হয়, ওইটা কিন্তু অনেকে কালেক্ট করে নিয়ে যায়। কেন কালেক্ট করে কেউ জানে না, আমরাও ওই সময় জানতাম না আমরা কেন পোস্টার কালেক্ট করি। তো এই যে প্রবণতাটা, এইটা এরপরে তো আমরা অনেক ধরনের চেঞ্জ দেখলাম। আপনি পোস্টার কালেক্ট করছেন কখনো? পোস্টার ইন্টারেস্টিং লাগতো, এটা ঠিক যে পোস্টার আমি আমি আপনার একটা, আমি 91 সালের নির্বাচনের কথাই বলি। 86 নির্বাচন তো ওই সিদ্ধেশ্বরী, মাঝখানে একটা নির্বাচন কিন্তু গেছে 88-এর ইলেকশন, তখন আমরা থাকতাম কাকরেল। আচ্ছা, 90-এর গণ অভ্যুত্থান হলো, এরপর 91 নির্বাচন। 91 নির্বাচনটা আমার কাছে, আমার 91-এর আগ পর্যন্ত নির্বাচন কেন্দ্রিক এক ধরনের, মানে একটা নির্বাচন মানেই গন্ডগোল হয়, এরকম একটা ব্যাপার আমাদের, আমরা ছোটবেলা থেকে জেনেছি। মানে নির্বাচনে আমার মানে বাসা থেকেও ভোট দিতে যেতে আমি দেখিনি। এই যে 86 নির্বাচন বলেন, 88 নির্বাচন বলেন, কোনোবারই কাউকে ভোট দিই। 91 নির্বাচনটা এরশাদ পতনের পরে, এরশাদ পতনের আন্দোলনের পরে যে নির্বাচন, সেই নির্বাচনের ভাইবটা আসলে স্টিল, আমি খুব ছোট, ক্লাস 5-এ পড়ি, মানে ভোট দেওয়ার বয়স তো দূরের কথা, অনেক কিছু বোঝারও বয়স তখন হয়নি, কিন্তু এই যে প্রচারণা, মিছিল, ধানের শীষ, নৌকা নৌকা, লাঙ্গল একটু পিছনের দিকে ছিল কারণ সদ্য পতন হয়েছে আর কি। তো পোস্টার কালেক্ট করতো, পোস্টারটা খুব ভালো লাগতো এই কারণে, আমাদের এলাকায় 2টা ইলেকশন ক্যাম্প ছিল। এখনকার জেনারেশন এটা বুঝবে কিনা আমি জানি না। বেড়া দিয়ে ক্যাম্পগুলো বানানো হতো, ক্লাব ঘর টাইপের আর কি। তো 91 নির্বাচনের আগে আমার একটা বিকালবেলার একটা ফেভারিট পাস টাইম ছিল, আমার এটা এখনও মনে পড়ে যে আমি কলোনি বাসায় থাকতাম, কিন্তু ওই নির্বাচনের সময় খেলাধুলার স্মৃতি আমার খুব একটা মনে নাই। হ্যাঁ, সবাই খুব উত্তেজিত। মানে সবাই উত্তেজিত, কিন্তু কেউ খেলতেছে না, সবাই ওই ক্যাম্পের আশেপাশে ঘোরাঘুরি করতেছে, হয় আওয়ামী লীগের ক্যাম্প, নৌকার ক্যাম্প, না ধানের শীষের ক্যাম্প। ক্যাম্পে যেতাম, ক্যাম্পে যায় ওই বসে থাকতাম, দেখতাম, মানে খুব একটু বড় বড় লাগছে, একটু বড় বড় লাগতেছে নিজেকে, একটু আগ্রহ নিয়ে দেখতাম যে খুব এলাকার বড় ভাইরা আসতেছে, কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, এই খুব তোড় জোর করে লেখা হচ্ছে, ইলেকশন স্লিপ লেখা হয়। তো পোস্টার ওই সময় এরকম আমার মনে আছে একবার, তো আমি সঙ্গত কারণেই কোন ক্যাম্পে থেকে পোস্টারটা কালেক্ট করেছিলাম সেটা আমি বলতেছি না এখানে। তো একটা পোস্টার দেখে আমার খুব ভালো লাগলো, এত সুন্দর কালারফুল পোস্টার। এটা খুব সম্ভবত তারা এক্সট্রা কোনো মানে প্রচারণার জন্য বানিয়েছিল, প্রতীক সহ, নেতা নেত্রীদের ছবি সহ। পোস্টারটা কেন যেন আমার খুব ভালো লাগলো। তা আমি ক্যাম্পে বড় ভাইকে, ভাইয়াকে বললাম, ভাইরে বললাম যে ভাই আমি এটা আমাকে একটু দেন। তবে যাই, তুমি পোস্টার নিয়ে কী করবা? আমি যে বাসা টাঙায় রাখবো। আপনার মনে আছে ওই সময় তার পোস্টারের একটা ছিল, আমরা আবাহনী মোহামেডানের পোস্টার, হ্যাঁ হ্যাঁ, পোস্টার, ভিউ কার্ড, কায়সার হামিদ, সাব্বির, মুন্না, এদের পোস্টার কিন্তু আমরা ভিউ কার্ড করতাম, আমি বাসায় নিয়ে রেখে দিই। তো সে খুব কারণ এটা খুব, মানে খুবই এক্সপেন্সিভ একটা জিনিস আর কি। তখন ওই ক্যাম্পেই আসছেই হয়তো 100 কপি বা 50 কপি, সে খুব গাইগুই করতেছে, না এটা তোমাকে দিব। তো দিল উনি, বলে তার আগে তোমার একটা কাজ করে দিতে হবে। আমি বলছি কী কাজ বলেন? বলে তুমি 50টা স্লিপ লিখে দিবা, এই যে ভোটার লিস্ট আছে, মানে কাজের বিনিময়ে, হ্যাঁ কাজের বিনিময়ে পোস্টার, কাজের বিনিময়ে শখ পূরণ আর কি। এই যে শুনি আমার সুন্দর মতো বুঝাই দিলেন। ক্লাস 5-এ পড়ি, মোটামুটি বুঝি কি ফর্মে কি লিখতে হয়, বা যাই না, হয়তো বেশি বুঝতাম। এরকম এই যে লিস্ট দেখো, এই যে এই নাম্বার, এই লিখবা, এর নাম, এর পিতার নাম, এটা হচ্ছে ভোটার লিস্ট, এই যে সিরিয়ালটা দেখতেছো না, এটা হচ্ছে লিস্ট, এটা এখানে দিবা,
এর মানে তুমি আমার 50টা লিখে দাও, তাহলে পোস্টারটা পাবা। স্লিপ লিখতে যাই দেখলে আমার খুব ভালো লাগতেছে লিখতে, আমি লিখে যাচ্ছি লিখে যাচ্ছি লিখে যাচ্ছি লিখে যাচ্ছি। তো উনি আমার দেখে, আরে তুমি তো বাচ্চা, তুমি তো এতগুলা স্লিপ লিখে ফেলছো, প্রায় 70-80টা স্লিপ লিখে ফেলছি আমি, এই যাও তোমার একটা দিলাম, যাও ওই আরেকটা নাও। এরকম করে 2টা পোস্টার, মানে 2 রকমের 2টা কালারফুল পোস্টার ওই ভাই বিরাট আমাকে- অর্জন। বিরাট অর্জন, মানে আমি মানে মনে হলো যে পৃথিবীটা আজকে আমার হাতে, যে 2টা ইলেকশনের পোস্টার, এত বিশাল সাইজের পোস্টার, কালারফুল। আর কালার কিন্তু ওই সময় খুব এক্সপেন্সিভ, আমি আবার বলতেছি কালার এক্সপেন্সিভ, কালার মানে কালার প্রিন্টিং খুব মানে সহজলভ্য ছিল না। তো ওই 2টা পোস্টার আমি অনেক দিন বাসায় রেখে দিয়েছিলাম আর কি। যাই হোক, এটা একটা মজার স্মৃতি আর কি। একটা ছিল হচ্ছে এটা আমি তো এই গোড়ানে আমি বড় হয়েছি, তো সেখানে এইটা খুব রেগুলার একটা প্র্যাকটিসের মতো ছিল যে নির্বাচন আসলে দেখা যাবে যে বাচ্চারা বিশেষত, হ্যাঁ, বিভিন্ন একদম এটা 5-6 বছর থেকে শুরু হইতো, এরা মিছিল বের করে। আপনি মিছিল করছেন? হ্যাঁ, আমিও করছি। হ্যাঁ, মিছিলের খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এরা তো আর জানে না যে এরা একজন আরেকজনের প্রতিপক্ষ। হয়তো কেউ একজন উস্কে দিছে, কোনো এক বড় ভাই বা কেউ একজন যারা ওই ক্যাম্প ট্যাম্প করতেছে, তারা হয়তো কেউ একজন উস্কে দিছে, তারা মিছিল করতেছে ধানের শীষ ধানের শীষ ধান, এই কিছু দূর যাওয়ার পরে নৌকা নৌকা, মানে সব মার্কা একসাথে মিলাই ফেলতেছে। আচ্ছা এতক্ষণ ধরে হচ্ছে এটা দিলাম, এইবারে এটা দিই, মানে এইখানে একটা সর্বমতের একটা ব্যাপার ছিল কিন্তু বাচ্চাদের মধ্যে, হ্যাঁ, যে সে তার কাছে কোনো মার্কাই আসলে বাইরের কিছু না, সে দেখছে যেটা তার পছন্দ হচ্ছে সেটা নিয়ে সে সুন্দর স্লোগান দিয়ে যাচ্ছে। এমনকি এইসব একদম কচি কণ্ঠে স্লোগানের মধ্যে আমার ভাই তোমার ভাই, হ্যাঁ, এইভাবে যে স্লোগানগুলো দিচ্ছে, এটা খুবই বড়রা এটা নিয়ে খুব মজা পাচ্ছে। তারা কখনো কখনো আবার ওই রোদে পুড়ে যখন দিচ্ছে, খড় দুপুরের মধ্যে দেখা গেল যে মিছিল নেমে রয়েছে, 4-5 জন মিলে চিৎকার করতেছে, চারপাশ থেকে আরও কয়েকজন এসে জড়ো হলো, বাস চলতেছে। তো এটা তো হচ্ছে বিশেষত অভিভাবকরা তো এটাতে একটু হয়ে যায় যে রোদে পুড়লে কি হবে। তো তখন দেখা যায় মোটামুটি একটু দাবার টাবার দিয়ে আবার ঘরে ফিরায় নিয়ে আসা। তো এই ঘটনাটা রেগুলার। আরেকটা যেটা ছিল সেটা হলো ওই যে ক্যাম্পের কথা আপনি যেটা বললেন, ক্যাম্পের আপনি বেড়ার কথা বললেন, বেড়া মূলত হচ্ছে দিয়ে করতো কিন্তু, মানে পার্মানেন্ট না যেহেতু, না, হ্যাঁ। এখন তো অনেক পার্মানেন্ট ক্যাম্প আছে, কিন্তু ওই সময়টাতে আসলে টেম্পোরারি ক্যাম্প, ম্যাক্সিমামই টেম্পোরারি ক্যাম্প, ভিতরে ডেকোরেটরের চেয়ার থাকতো, চেয়ার থাকতো, এবং চেয়ারগুলো কিন্তু কাঠের চেয়ার। কাঠের চেয়ার, এখন হ্যাঁ, এখন ওই যে কাঠের চেয়ার ওই প্লাস্টিকের চেয়ার না, কিন্তু কাঠের চেয়ার, ওই যে ফোল্ডিং। ফোল্ডিং যেটা, সেটা থাকতো, নিয়ে হচ্ছে বসাতো, মুরব্বীরা মূলত বসে থাকতো, বাকিরা এদিক ওদিক ঘোরাফেরা করে, চেয়ার একটু খালি হলে গিয়ে একটু বসার সুযোগটা পায়। আর বাচ্চারা গেলে তো একদমই ওইভাবে আসলে খুব একটা সুযোগ, বিশেষত ভিড়ের সময়টাতে বিকেলবেলা বা যখন হচ্ছে প্রচারটা শুরু হতো সেই সময়। স্লিপের কথা আপনি বললেন, স্লিপ কিন্তু ঘরে ঘরে এসে স্লিপ দিয়ে যেত, বিতরণ করতো, যে ওই ভোটার নাম্বার সহ একটা স্লিপ দিয়ে যেত, এবং ম্যাক্সিমাম সময়ে ওই টিমে একজন নারী থাকতেন, ঘরের নারীদের সাথে যেন একটা যোগাযোগ করা যায়, পুরুষ তো থাকতেনই, এরা মিলে এসে হচ্ছে এটা দিয়ে যেত। স্লিপ কালেকশন আরেকটা বিষয় ছিল, কিন্তু স্লিপ নিয়ে স্ট্যাপল করে অনেকগুলো স্লিপ আসতো তো, হ্যাঁ, বিভিন্ন পার্টির একসাথে, ওইটা নিয়ে কার স্লিপটা সুন্দর, হ্যাঁ, এটাও একটা বিরাট একটা মেজারমেন্ট ছিল। হ্যাঁ, তো আপনার স্লিপের জায়গায় এখন তো আসলে স্লিপ বিতরণ খুব বেশি হয় না, এখন অনেকটাই ভার্চুয়াল হয়ে গেছে সবকিছু। এটা অনেক আগে থেকেই, এটা ইভেন অনেক দিন, মানে স্লিপ কবে লাস্ট বা বাসায় আসছে এটা আমার ইনফ্যাক্ট মনে নাই। 2001 সালের পর স্লিপ আমি মানে দেখিনি। এখন ওই যে হার্ড, যেটা আমরা হচ্ছে ভিউ কার্ডের মতো না ঠিক, কিন্তু শক্ত কাগজে, হ্যাঁ, প্রায় ওই ভালো প্রিন্টে, কালার, যেটা আপনি বললেন খুব মূল্যবান একটা বস্তু ছিল, যেটার জন্য আপনাকে হচ্ছে স্লিপ লিখতে হয়েছে অনেকগুলা। তো ওইটার চাইতেও বেটার এক ধরনের কার্ড হচ্ছে এখন দিয়ে যাচ্ছে সবাই নিজেদের মতো করে, খুব ডিজাইনড একটা ব্যাপার থাকে। এটা আপনি পেয়েছেন হয়তো, আমি ইনফ্যাক্ট আমি সত্যি কথা বলি 2001 সালের পর আমি কোনো রিটেন কিছু যে এই যে আপনার ভোটার নাম্বার, এই যে আপনার নাম, এটা পাইনি, মানে আমার 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 যেটা মনে পড়ে যে 2008-এর ইলেকশনেও সম্ভবত পেয়েছি,
হ্যাঁ, এটা এটা দেখেছি আমি। কিন্তু এরপরে যেটা যে সোশ্যাল মিডিয়া তারপর তো ব্যাপক একটা জায়গায় চলে গেল, তখন তো আসলে এটা প্রায় নিঃশেষ হয়ে যাওয়ার মতো। মানে এটা কেউ যদি হচ্ছে প্র্যাকটিস করে তো করলো, না হলে হচ্ছে এটার আসলে খুব একটা প্রয়োজন তেমন একটা নাই। আপনার নির্বাচনী প্রচারে আপনি বড় লিডার, আপনি কখনো ছোটবেলায় বলেন বা বড়, এটা একটা অসাধারণ একটা স্মৃতি আছে, কিন্তু স্মৃতিটা আলটিমেটলি আফসোসের। আমি বলি আপনাদের, 91 নির্বাচন, 91 নির্বাচনটা বারবার আমাদের জেনারেশন, মানে আপনি আমি আমরা যেই একই জায়গায়, 91 নির্বাচনটা কিন্তু ঘুরে ফিরে আসে আমাদের। কারণ 91 নির্বাচনটা অনেক জায়গা থেকে ভিন্ন ছিল। মানে এরপরে এত স্বতঃস্ফূর্ত, এত উৎসব মুখর নির্বাচন হয়েছে বলে আমার, হ্যাঁ নির্বাচন হয়তো সুষ্ঠু হয়েছে, অংশগ্রহণমূলক হয়েছে, তো 91-এর ইলেকশনের ভাইবটা কিন্তু অন্যরকম ছিল। অন্যরকম একটা মানে অনেক দিন পর যেন বাংলাদেশের মানুষ একটা ভোটাধিকার প্রয়োগ করবে, বা এরকম একটা মানে মুক্তির একটা ব্যাপার এবং ছিল। খুব প্রচার হইতো, কিন্তু খুব বিটিভিতে প্রচার, প্রচন্ড প্রচণ্ড রকমের রকম প্রচার হতো। ভোট কিভাবে দেবেন, হ্যাঁ। ব্যালট কিভাবে ভাঁজ করবেন, আমার মনে আছে। আপনার এটা মনে আছে যে পঞ্চম জাতীয় সংসদ, 91টা পঞ্চম, একটা সাউন্ড মিউজিক হতো আর একটা জিনিস ঘুরতো, পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন, এবং ঘুরে তারিখটা আসতো 27 ফেব্রুয়ারি, খুব সম্ভবত হ্যাঁ 27 ফেব্রুয়ারি ছিল। আচ্ছা, আপনি যে এটা বললেন স্মৃতি, মানে আমাকে জিজ্ঞেস করলেন, সেটা হচ্ছে 1991 নির্বাচনে একবার আমরা ওই যে বললাম কলোনি বাসায় থাকি, তো একবার আমাদের বনানী, বনানী ওই তখন এটা ছিল ঢাকা 5 আসন, এখন এটা ঢাকা 17-র মধ্যে পড়েছে, গুলশান ক্যান্টনমেন্টের দিকে। তখন গুলশান ক্যান্টনমেন্ট উত্তরা বাড্ডা মিলায় ঢাকা 5 আসন। 91 নির্বাচনে ঢাকা 5 আসন থেকে নির্বাচন করেছিলেন খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন প্রয়াত। তো একবার হঠাৎ করে শুনি যে খালেদা জিয়া আসবেন এবং আমাদের কলোনির মাঠে বক্তৃতা করবেন। কবে আসবেন? 21শে ফেব্রুয়ারি। ওই দিন ছিল 21শে ফেব্রুয়ারি, ছুটির দিন। তো আজকে আসবেন, বিকালে আসবেন, এরকম একটা শুনলাম। তা আমরা উৎসব মুখর পরিবেশ পুরো কলোনিতে, ছেলে বুড়ো বাচ্চা কাচ্চা, চাচি খালাম্মা নানি দাদি সবাই খালেদা জিয়াকে দেখার জন্য উন্মুখ। এখানে আওয়ামী লীগ কোনো ফ্যাক্টর না, বিএনপি কোনো ফ্যাক্টর না। দুপুর থেকে আমরা সব কলোনির মাঠে চলে গেলাম, আম্মা, আমার মা, খালারা, আশেপাশে বাসার যারা আন্টিরা আছেন সবাই সেজে গুজে, ইভেন আব্বারা, আব্বা চাচা যারা আছেন, আব্বা চাচারা একটু দূরে দাঁড়ায় জটলা পাকাচ্ছেন, ঠিক অনুষ্ঠান স্থলে যাচ্ছেন না, কিন্তু আন্টিরা বা আম্মারা বসে সুন্দর মতো সেজে গুজে, আমরা ওইখানে বসা আশেপাশে দৌড়াদৌড়ি করতেছি। তো খালেদা জিয়া আসবেন, সবাইকে বসায় রাখতে হবে। কিছুক্ষণ পরপর একজন নেতা বলতেছেন যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমুক জায়গায় আছেন, কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। সবাইকে মোটামুটি আশ্বস্ত করে। হ্যাঁ, কিন্তু ইন বিটুইন তো আশ্বস্ত তো খালি মুখের কথাই হয় না, তো ইন বিটুইন কনসার্ট আয়োজন হয়েছে। আমার এখনো মনে আছে, কনসার্টে একজন ব্যক্তি, একজন গায়ক পুরো 2 থেকে 3 ঘন্টা গান গাইলেন। ওনার নাম ছিল টফি। এই নামটাও এখন আমার মনে আছে, আচ্ছা, টফি। হ্যাঁ, নামটা খুব ইন্টারেস্টিং লাগলো আমার কাছে, টফি। টফি আমাদের ওই সময় খুবই একটা আগ্রহের জায়গা। হলুদ রঙের একটা খুব একটা ইয়েলো শার্ট, একটা ব্লু জিন্স, সাদা কেটস, লম্বা চুল। তো টফি ভাই গান গেয়ে যাচ্ছেন, একের পর এক গান গেয়ে যাচ্ছেন, বিচিত্র তার কালেকশন। আপনি তো এইগুলো তো মানে আজম খান, ফিরোজ শাহী থেকে শুরু করে লাকি এখন সব মানে বিচিত্র, এবং বলতে আমার কোনো দ্বিধা নেই যে গান অনুষ্ঠান, উনি গানও গান দুর্দান্ত। তো টফি ভাই গান গায়ে যাচ্ছে, তো আমরা খুব ইয়ে করছি। 3 বিটন আমরা একটু মিছিল করে আসতেছি, ধানের শীষ ধানের শীষ, আবার ওই দিক থেকে নৌকা নৌকা। তো খালেদা জিয়া আসলেন না ওই দিন। আমরা রাত 11টা পর্যন্ত থাকলাম, হালকা শীতের সন্ধ্যা। শুরু কয়টা থেকে হলো? আমরা মাঠ অপেক্ষার শুরুটা ছিল খুব সম্ভবত 2টা 2:30 3টা এরকম সময় থেকে। হ্যাঁ, আরে উৎসব মুখর পরিবেশ। তো 11টা যখন পাই, তখন 1991 সালে 11টা কিন্তু অনেক রাত। আমরা হাই তুলতেছি, টায়ার্ড হয়ে গেছি, চলো আজকে আসবে না কাল। তো পরের দিন অফিস, আমার বাবা মা দুজনই, আম্মাও চাকরি করতেন, সো আমি একটু বন্দি, মানে আমি হুটহাট বেরোতে পারবো না।
তো হঠাৎ শুনি দুপুরবেলা খালেদা জিয়া আসবেন। আমার তো মাথা মুথা নষ্ট, আমি সবাই যাবে আমি যাইতে পারবো না, খালি আম্মাও, আমার বাসায় কেউ নাই দেখে। তা আমার পাশের বাসার আন্টির একটু দয়া হইলো, মানে যেহেতু প্রতিবেশী মানুষ, উনি ওনার 2 ছেলেকে নিয়ে যাবে, আমার বন্ধু 2জন, তো চলো তোমাকেও নিয়ে যাই। তা আমি গেলাম। এই দিনও এই টফি ভাই না, উনি আরেক ভাই গ্রামের নামটা মনে নেই, আরেক ভাই গান গায়ে যাচ্ছে। এইবার উনি ভাটিয়ালি ভাওয়াইয়া টাইপের গান আর কি, আচ্ছা, গান চলতেছে, আর এদিকে কিছুক্ষণ পর পর স্লোগান উঠে, ধানের শীষ খালেদা জিয়া, এবং ম্যাডাম চলে আসতেছেন, খালেদা জিয়া চলে আসতেছেন, এগুলো চলতেছে। তা আর 2টা 2:30 যখন বেজে গেছে, তখন আমার ওই আন্টির, মানে আমি যার সাথে গেছি, আন্টির হঠাৎ করে মনে পড়লো যে আমার এই ছেলেগুলার তো গোসল খাওয়া হয় নাই। বোঝেন অবস্থা, দুপুরবেলার গোসল খাওয়া কিন্তু বিশাল বিরাট ব্যাপার। বিরাট ব্যাপার। তো এই বাচ্চাগুলোর তো গোসল খাওয়া হয় না, এরা কি করবে? এই চলো তোমাদেরকে গোসল টোসল করে নিয়ে, আমরা যাবো না, বলে, না না গোসল টোসল করে আমি আবার আবার নিয়ে আসবো। আচ্ছা। তা আমিও চলে গেলাম, আমার এই আন্টি বলো তুমি গোসল করে চলে আসো, আমরা তারপর আবার যাব। তা আমি গোসলখানায় ঢুকছি, শাওয়ার ছাড়ছি, হঠাৎ দেখি যে আমি জানলা দিয়ে দেখতেছি প্রচুর মানুষ দৌড়ায় যাচ্ছে, এই খালেদা জিয়া খালেদা জিয়া খালেদা জিয়া আইসে আইসে, দৌড়ায় যেতেছে। আমি হচ্ছে বাথরুমে বন্দি অবস্থায় শাওয়ারের তলায়, মানে আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছা করতেছে, মানে এইভাবে মানুষ, মানে মানে মানুষকে আফসোস করতে হয়। মানে আর ধরেন আধা ঘন্টা আগেও যদি খালেদা জিয়া আসতেন, আমি আমার খালেদা জিয়াকে দেখা হয়েছে। তা আমি বের হইলাম, বের হয়ে গোসল টোসল কি করব এখন, তা আমি তো কান্না কান্না অবস্থা, জানলা পাড়া একজনের জিজ্ঞেস দেখি আমার এক বন্ধু, কিরে তুই কি করস, মানে আমরা বলতেস, আমি বলি খালেদা জিয়া আসছে, সে তো চলে গেছে। আমার মানে তখন চুল ছিটতে ইচ্ছা করতো। তখন রাগ কার উপরে হয়েছে? রাগটা আসলে আমার গোসলের উপর, আন্টির উপরে হয়েছে, গোসলের উপরে না হয়েছে, আন্টি না তো আমাকে, খালেদা জিয়ার উপরে? এখন এটা একটা মিক্সড, খালেদা জিয়ার উপরও রাগ হয়েছে, কেন উনি যে এত তাড়াতাড়ি চলে গেলেন কেন, এটা একটা, কেন আরেকটু থাকতেন, উনি একটা বক্তৃতা দিতেন, উনি গান শুনতেন, অমুক ভাটিয়ালি ভাওয়াইয়া গান ভাটিয়ালি শুনে তো যে- ভালোই গাইতেছিল। হ্যাঁ, উনি এটা কেন করলেন, এটা একটা। আন্টির উপর রাগ যে গোসলটা একটু পরে করতাম, অসুবিধা তো কিছু ছিল না। আমার নিজের উপর রাগ যে আমি কেন কেন গোসলটা পানিটা ছাড়লাম? পানিটা না ছাড়লেও কিন্তু হইতো, আমি বেরোয় চলে হ্যাঁ। যেতাম। যাই হোক, এটা একটা মানে একটা স্মৃতি আর কি, খালেদা জিয়া রিলেটেড মনে পড়ে আর কি। বিশেষ করে উনি মারা গেলেন, ইন্তেকাল করলেন কিছুদিন আগে, ওই দিন এই স্মৃতিটা খুব মনে পড়তেছিল আর কি, খালেদা জিয়াকে চোখের সামনে। এবং এরপরে বিকাল থেকে শুরু হলো, যারা খালেদা জিয়াকে দেখছেন, খালেদা জিয়ার বর্ণনা, আরে উনি কি সুন্দর তখন তো করে, আরো কষ্ট, হ্যাঁ রে বাবা, আরো কষ্ট পায়। উনি জামদানি আপারা আলোচনা করতেছে ওনার শাড়ি নিয়ে, আরে খালেদা জিয়া কি সুন্দর একটা শাড়ি পরে আসছে, আরে খালেদা জিয়া কি সুন্দর করে হাসছে, হ্যাঁ, শাড়ির রংটা কি ছিল। হ্যাঁ। হ্যাঁ, এই আর কি। না আমাদের এই যে আপনি এই কথা বলার মধ্যে ওই যে প্রচারের কথাটা বললেন, যে বিটিভিতে ওই 5ম জাতীয় সংসদ নির্বাচনের যে বিজ্ঞাপনটা হইতো, সেখানে আপনার মনে থাকার কথা, সেখানে কিন্তু ওই 91-র নির্বাচনের সময় একটা প্রচার খুব জোরালোভাবে চালানো হয়েছিল, সেটা হচ্ছে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। হ্যাঁ। এই প্রচারের কিন্তু এই প্রচার আমার পুরোপুরি পরিষ্কার মনে আছে। এরপরেও বহু বছর ধরে ইলেকশন আসলে এই প্রচারটা একবার হলেও করা হয়। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে। হ্যাঁ, এই জায়গার অনেক পরে গিয়ে আমার মনে হয়েছে, এটা একটা ডিকোড করতে গিয়ে আমার মনে হয়েছে যে এই প্রচার চালাইতে হইলো কেন। এই প্রচার চালাইতে হইলো আসলে যে এই আমার ভোটটা আসলে আমি দিতে পারবো কিনা। আপনি বললেন যে 91-এর ইলেকশনের আগের ইলেকশনগুলোতে এত বেশি ছিল, 86, 88 বা এর আগে এত বেশি ছিল যে মানুষ আসলে নির্ভরই করতে পারে নাই যে মানুষ ভোট দিতেই তো যাইতো না। হ্যাঁ, নির্বাচনে আমি ভোটটা দিতে পারবো কিনা। দেখা গেল যে সে গিয়ে হচ্ছে খোঁজ পেল যে না, আমার ভোটটা দেওয়া হয়ে গেছে। আরেকটা জানাইতে হচ্ছে ব্যালট কিভাবে ভাঁজ করতে হয়, যে এভাবে নিয়ে এইভাবে ভাঁজ করে, অত ছোট ভাঁজ করা যাবে না, বাক্সে এইভাবে ফেলতে হবে। পুরোটা কিন্তু একটা ছোট্ট কি বলা হয় এটা, টিভিসির মতো করে একটা দিক। পাশাপাশি অমোচনীয় কালি। ও অমোচনীয় কালি, ভোট দিয়ে এসে সবার এই যে ভাই ভোট দিছি, দেখেন এই যে ভোট দিছি। হ্যাঁ, অমোচনীয় কালি, এইটা আমার মনে আছে যে অমোচনীয় কালি হচ্ছে ভোট যে দেওয়া হয়েছে আপনার আঙুলে অমোচনীয় কালি লাগানো হয়েছে কিনা এটা আপনি নিশ্চিত হন, 1 নাম্বার। দ্বিতীয় হলো যে আপনি যাওয়ার পরে আপনার আঙুলে যদি এই কালি থাকে তাহলে কিন্তু এটা অপরাধ বলে গণ্য হবে। এটা বারবার করে এক ধরনের প্রচার টচার করা হতো।
এইটার ব্যাকগ্রাউন্ড অনেক পরে গিয়ে আমার মনে হয়েছে যে অনেকে, এবং পরে আমার স্মৃতি থেকে আবার কিছু জিনিস মনে পড়লো যে এই কালি আসলে কিভাবে তোলা যায়। আমাদের মনে আছে যে ইলেকশন ডেতে কয়েকজনকে পাওয়াই যাইতো, বেশ কিছু, তারা হচ্ছে কেন্দ্র থেকে বেরোচ্ছে হলো ঘষতে ঘষতে, আঙুল ঘষতে ঘষতে যে এটা উঠে কিনা। হুম। এটার দুইটা কেস, যে এক হলো অমোচনীয় যে বলছে এটা কি আসলেই অমোচনীয়, মানে এটা সে পরীক্ষা করছে। আরেকটা হলো সে আরেকটা ভোট দেওয়ার চান্স চান্স খুঁজতেছে। যে কোনোভাবে যদি এটা উঠানো যায় তাহলে সে আরেকটা গিয়ে ভোট দিবে, এবং সেইখানে স্বাভাবিকভাবেই অন্য আরেকজনের নামেই তো তার ভোটটা দিতে হবে, ভোটার সংখ্যা তো আসলে ফিক্স। তো এইটা এর পরে গিয়ে দেখা গেল যে আমাদের এই যে প্রচারটা রাষ্ট্রীয়ভাবে যে প্রচারটা, এই প্রচারটা এখন কিন্তু আর অতটা জোরালো পর্যায়ে নাই। আমাদের এইবারের ইলেকশনের ক্ষেত্রেই আপনি ধরেন যে গণভোটের প্রসঙ্গ আপনার ধরেন এইবারের ইস্যুটা কি আসতেছে যে গেল 3টা ইলেকশন আসলে ওইভাবে হয় নাই, যথাযথভাবে হয় নাই। এটা বহু বছর পরে একটা ইলেকশন যথাযথভাবে হতে যাচ্ছে বলে এক ধরনেরই। তাহলে এইখানে তো এক ধরনের, কারণ ইয়াং ভোটার প্রচুর, তারা তো আসলে ব্রিফ করারও প্রয়োজন আছে যে ইলেকশনের ভোটটা আসলে আপনি কিভাবে দিবেন। মাঝখানে একটা প্রচার গেল ইভিএম নিয়ে গেল, কিন্তু এইবার কিন্তু আমরা গণভোট নিয়ে এক ধরনের প্রচার প্রচার হ্যাঁ, দেখতেছি। কিন্তু কিন্তু ইলেকশনের জাতীয় নির্বাচন, যেটা জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনের প্রচার কিন্তু সেই অর্থে আসলে নজরে পড়ছে না। আমি দেয়াল লিখন ওই দিনও দেখলাম একটা রাস্তায়, এই তোপখানা রোডের এদিকে, সেখানে কিন্তু গণভোট নিয়ে দেয়াল লিখন দেখলাম। সেইখানে প্রার্থী নিয়ে যে আগে যেটা যেটা আমরা আলাপ করতেছিলাম যে প্রার্থীদের প্রচার নিয়ে যেভাবে হচ্ছে দেয়াল লিখন, পোস্টার পোস্টার হয়েছে, পোস্টার বেশ কিছু হয়েছে, কিন্তু গণভোটের আলাপটা যেন একটু বেশি ত্রয়োদশ সংসদ নির্বাচনের বদলে। এইটার জায়গায় আপনি ধরেন হচ্ছে এই প্রচার কৌশল তো অনেক বদলাইলো। কোন কৌশলটারে প্রিভিয়াস ছিল এখন নাই, কোন কৌশলটারে আপনি সবচেয়ে মিস করেন আসলে? আমি দেয়াল লিখন মিস করি। মানে যদিও দেয়াল লিখনটা না আর কি, মানে এটা পছন্দ করে না মানুষ, এই দেয়ালে লেখা যাবে এই না। দেয়ালে লেখা যাবে না, বা এটা ছোটবেলার নস্টালজিয়ার কারণেই হোক আর যেই কারণেই হোক, দেয়াল লিখনটা আসলে ওই যে ইসমাইল হোসেন বেঙ্গল, ইসমাইল হোসেন বেঙ্গল, হ্যাঁ। ইসমাইল হোসেন বেঙ্গলের নামটা তো দেয়াল লিখন থেকেই জেনেছি। আর আমি বেঙ্গল কি এরপরে নির্বাচন করেছেন উনি আর? খুব সম্ভবত 88, উনি সেবার বোধহয় শেখ হাসিনার কাছে হেরে গিয়েছিলেন 86 সালে। 88-এ উনি এমপি ছিলেন। 88 এমপি ছিলেন, 88-এ তার মানে আরো উনি নির্বাচন জাতীয় করেছেন। পার্টির এমপি ছিলেন। আর এরপরে নির্বাচন বোধহয় 91-তে করেছিলেন বেঙ্গল সাহেব। যাই হোক, দেয়াল লিখনটা আমার খুব ইন্টারেস্টিং লাগতো। ওই যে 3তলা 4তলার মাঝখানে জানলার নিচে জানলার নিচে হঠাৎ সানসেটের সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে যাইতেছি, দেখি যে কিছু না, একটা ধানের শীষ আঁকা বা একটা নৌকা আঁকা বা একটা লাঙ্গল আঁকা, ভোট দিন। এ ভোট দিন, হ্যাঁ, একদম একদম একদম, এ ভোট দিন, মানে মার্কাটা মুখ্য। মার্কাটা মুখ্য, ভোট দিন। আমি এটা পড়তাম যে ভোট দিন। আচ্ছা, ইয়ে একসময় প্রচুর মার্শাল আইয়ুব নামে একজন, মার্শাল মার্শাল আইয়ুব, মার্শাল শাহ আলম, এটা খুব সম্ভবত গ্রিন রোড, মোহাম্মদপুর, ধানমন্ডি, উনি একতারা মার্কায় দাঁড়াতো এবং তার প্রচুর দেয়াল লিখন দেখতাম, মার্শাল শাহ আলমকে একতারায় ভোট দিন। এটাও হচ্ছে একটা দেয়াল লিখনের স্মৃতি। যাই হোক, হঠাৎ প্রসঙ্গক্রমে আসলো। দেয়াল লিখনটা আসলে মিস করি, এবং দেয়াল লিখনটা ঠিকই আছে। দেয়াল লিখন আসলে এই যুগে তো দরকার নেই দেয়াল লিখনের, কিন্তু আমি মিস দেয়াল করি। লিখনের একটা আবেদন রয়ে গেছে। আলাদা একটা আবেদন ছিল আর কি। এটা খুব ভালো লাগতো যে সকালবেলা ঘুম থেকে উঠে ইলেকশনের ওই সময়টা, আমি 96-তেও বলেন, এটা দেয়াল লিখনটা খুব সম্ভবত 2001-এর নির্বাচনের আগে এটা বোধহয় আরপিওতে নিষিদ্ধ করে দেওয়া হলো, বলে নির্বাচনী আচরণবিধি যেটাতে দেয়াল লিখনটা বন্ধ। 96 পর্যন্ত দেয়াল লিখন ছিল, 96 নির্বাচন। আপনার ইলেকশন ডেতে, ইলেকশনের দিন আপনার একটা কিন্তু খুব মজার কালচার ছিল, সকল রিক্সা ফ্রি। হ্যাঁ, এটা 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 এলাকায় রিক্সা, হ্যাঁ, ওই সকল রিক্সা ফ্রি, কেন্দ্রমুখী যত এবং রিক্সা যাবে, ভ্যান, হ্যাঁ হ্যাঁ, খালি ভ্যান, রিক্সা না, ভ্যান। ভ্যান সহ। হুম, কোনো টাকা লাগবে না। হ্যাঁ, খালি ভোটার হইলেই হলো, বা ভোটারের বয়স হয়েছে, ভোটার হিসেবে যে বয়সটা 18 বছর, সেই বয়সটা হয়েছে বলে মনে হচ্ছে, সুতরাং তার জন্য রিক্সা ফ্রি, সে নিশ্চয়ই কোনো না কোনো কেন্দ্রে যাচ্ছে। আমার এক ইতে মনে আছে যে 91 বা 96 কোনো একটা নির্বাচনে আমার এক রিলেটিভ
শান্তিনগর থেকে গোড়ান আসবেন, তিনি বিনা ভাড়ায় পুরো রাস্তাটা চলে আসছেন। এই কেন্দ্র থেকে এই কেন্দ্র, এই কেন্দ্র থেকে এই কেন্দ্র, এসে বিরাট এক, হ্যাঁ, বিরাট এক উত্তেজনা যে পুরা বিনা ভাড়ায় পুরোটা রিক্সায় চলে আসছি। হ্যাঁ, এবং সে বিভিন্ন জায়গায় তাকে আপ্যায়ন করার চেষ্টা হয়েছে, সে ওই গল্প দিচ্ছে। মানে এইটা কিন্তু একটা আলাদা ব্যাপার ছিল। মারামারি দেখছেন? আমি হ্যাঁ, মারামারি হ্যাঁ। দেখছি 91 নির্বাচনে আমাদের কলোনি থেকে সবাই মিলে মুরব্বী, মানে আমাদের বাবা মা আঙ্কেল আন্টি যারা, আমরাও যাব সঙ্গে। ঠিক আছে চলো, এই নির্বাচনের পরিবেশ ভালো, আর্মি আছে, এই আছে, পুলিশ ভালো, নিরাপত্তা আছে। মানে তাদের একটা সেন্স অফ সিকিউরিটি ছিল বাবা আমাদের, যে নিয়ে যাওয়া। তা আমাদেরকে নিয়ে, আমরা তো কত ছোট তখন, ক্লাস 5 এরকম বের হয়েছি। তো ওই মোড়ে, কলোনি থেকে বের হয়ে রাস্তার মোড়ে একদল নৌকার সমর্থক, তারা কিছু রিক্সা নিয়ে বসে আছে, টানাটানি, মানে অনেকটা ওই যে কে কারে নিবে আর কি, স্বাভাবিক বিয়ে, ধানের শিশব বসে আছে। তো এরকম আমার বাবা মা এই স্যার আসেন, অমুক আসেন, আপা আসেন, এই চলতেছে। তা আমার মনে আছে আমার বাবা বললো, আমার মা আম্মাকে বললো যে তুমি এক কাজ করো, তুমি ওই রিক্সায় যাও, ও খুশি থাকবে, আমি এই রিক্সায় যাই। মানে মারামারি অবস্থা। তার আগে কিন্তু এই তুই কেন ডাকতেছিস, তুই কেন, এটা তো আমি আগে ডাকছি, এই চলতেছে। তখন আব্বা ভাবটা এরকম যে আমি রিকশায় করে, আমার রিকশায় করে নিয়ে গেলে আমারই ভোট দিবে। আমারই ভোট ও আরেকটা মজার জিনিস আমি একটু প্রসঙ্গক্রমে বলি, পরে ভুলে যাব, সেটা হচ্ছে যে ইলেকশন করে বের হওয়ার পরে, মানে ইলেকশনে ভোট দিয়ে বের হওয়ার পরে আমি তো বাইরে, বাবা মাকে জিজ্ঞেস করতেছি যে কাকে ভোট দিছো, খুব কৌতূহল নিয়ে। বাবা মা বলে বলবো না। এটা আমার তখন খুবই, কেন বলবে না, কেন কাকে ভোট দিছি বলবো না, বলো না কাকে ভোট দিছো, কেন তোমাকে বলবো, কেন ভোট বলতে হয় না, কাকে ভোট দিছি। পরে বুঝি যে আসলে ভোটটা খুবই ব্যক্তিগত ব্যাপার, এবং এটা একদমই ব্যক্তিগত। এটা কিন্তু ওই যে রাষ্ট্রীয় প্রচারেও কিন্তু এই বিষয়টা করা হইতো, যে পরিবারের একজন আরেকজনকে যখন ইনফ্লুয়েন্স করছে, তখন হচ্ছে যে ফাইনালি বিবেকের মতো, যাত্রার বিবেক থাকে না, যাত্রার বিবেকের মতো একজন উপস্থিত হয়ে, না এইভাবে বলা যাবে না, হ্যাঁ, আমার ভোট আমি দেবো, ওই যে ওই প্রচারটার ক্ষেত্রে। এবং তারপরে এটা ওই জায়গা থেকেও যে আপনার ভোট আপনার গোপন বিষয়, হ্যাঁ, আপনি কাকে দিয়েছেন এটা ডিসক্লোজ করা যাবে না, বা ডিসক্লোজ না করার জন্য উৎসাহ দেওয়া। তো এইটার জায়গা আপনি যেটা বললেন যে ওই কেন্দ্রের বাইরে, এটা কিন্তু এখনো হয়। আমি সর্বশেষ ইলেকশন যে কয়টা আমি দেখেছি, সেখানে প্রত্যেকটাতেই দেখা গেছে যে এই যে দলীয় নেতাকর্মী যারা থাকে, তারা এক ধরনের থাকে যে কাকে ভোট দিয়ে গেল, হ্যাঁ, সেটা একটু জানার চেষ্টা করা, কৌতূহল, থাকে অদম্য তাদের। কৌতূহল থাকে হ্যাঁ, তাদের। এবং পারলে হচ্ছে উকি দিয়ে দেখা, সেটা তো দেখেও বটে, বিভিন্ন সময় আমরা এটা দেখেছিও, ব্যালট বাক্স ছিনতাই। হ্যাঁ, ব্যালট বাক্স ব্যালট আমাদের একটা পিরিয়ড পর্যন্ত আমরা একদম যে ধান খেতে এতগুলো ব্যালট বাক্স পাওয়া গেছে, খবর আসতো কিন্তু টিভিতে বা হচ্ছে পত্রিকায় খবর পাওয়া যেত যে এতগুলো ব্যালট বাক্স পাওয়া গেছে, ব্যালট বাক্স নিয়ে পালাচ্ছে। ছোটবেলায় তখন কোশ্চেনটা আসতো যে এটাতে, মানে তখনও তো ওইটাতে ব্যালট খুবই মূল্যবান একটা জিনিস, এতটা তো ধারণা ছিল না, ব্যালট নিয়ে এভাবে দৌড়ায় কেন, ঘটনাটা কি আসলে। পরে গিয়ে হচ্ছে যে আচ্ছা ভোট একটা মূল্যবান বস্তু, অমুক তমুক, ভোট ম্যানিপুলেশন, সেগুলার হিসাব টিসাব অনেক পরে গিয়ে হচ্ছে বোঝা গেছে। কিন্তু এইটা আমাদের এখানে এক ধরনের কালচারের মতো আর কি, যে ভোটের ব্যালট বাক্স নিয়ে একটা দৌড়ঝাঁপ করা হবে। আগে অস্বচ্ছ ব্যালট বাক্স হ্যাঁ, ছিল, স্টিলের আলমারির মতো যে করে, মেটাল, material। ওই মেটালের ব্যালট। ওইগুলা নিয়ে করতো, এবং ফেলে দিত, নিয়ে গিয়ে ফেলে দিত, পাওয়া যেত, বা হচ্ছে ধাওয়া খেয়ে হয়তো ফেলতো, এরকম বিষয়। ঢাকাতে এই ধরনের কোনো অকারেন্সের কথা আপনার মনে পড়ে কিনা? আমার 86 নির্বাচনের কথা মনে পড়ে, খুবই ইন্টারেস্টিং স্মৃতি। ওই যে ইলেকশনের দিন, এটা খুব সম্ভবত মে মাস ছিল, 7 মে, পরে হিসাবটা মিলাইছি আর কি। 86 সালের নির্বাচন, যে ইয়েতে থাকতাম, সিদ্ধেশ্বরী থাকতাম। তো ইলেকশনের দিনটাকে ভোট দেওয়ার জন্য বাবা মারা বেছে নেন, মানে এটা একটা ছুটির দিন, রিল্যাক্স করার। তো আমাকে আমার বাবা আপনার ওই যে সিদ্ধেশ্বরের পিছনে, কালী মন্দিরের পেছনে এখন আনারকলি সুপার মার্কেট, খুব সম্ভবত ওই জায়গাটা, ওই জায়গায় কিছু সেলুন ছিল,
আপনার সিদ্ধেশ্বরী মাঠের ওই কোনায় কিছু সেলুন ছিল, পাশেই সিদ্ধেশ্বরী স্কুল, আনারকলি সুপার মার্কেটের এই ওই, হ্যাঁ। কোনা দিয়ে। তা ওইখানে একটা সেলুনে আব্বা আমাকে তার ছেলেকে চুল কাটাতে নিয়ে গেছে, ছুটির দিন চুল কাটে। তো চুল কাটতেছে, আব্বাটা পেপার পড়তেছে, তো কিছুক্ষণ পর দেখি ধুমধাম ককটেল মানে আওয়াজ আর কি। আমি তখন ছোটবেলার মধ্যে বোম ফুটতেছে আর কি, ধুমধাম আওয়াজ, আর আশেপাশে সব, ইভেন আমাদের সেলুনে ঝাপটা নামায় দেওয়া হলো, এটা হইচই কি ব্যাপার। তা আব্বা উৎকণ্ঠা, যেহেতু তার শিশুপুত্র তার সঙ্গে আছে, আব্বা খুব উৎকণ্ঠার সঙ্গে সেলুন, এই কী হয়েছে বাইরে, কি গ্যাঞ্জাম কি, নির্বিকার ভঙ্গি। আমার মনে এখনও আমার রইল ওই সেলুনের ওই ওনার ভঙ্গিটা আমার এখনও মনে আছে। উনি খুব সম্ভবত কোনো টুথপিক না, উনি একটা স্টিলের কিছু দিয়ে দাঁত খিলাল করতেছে আর বলতেছে, কিছু না স্যার, আপনি বসেন স্যার, অসুবিধা নেই, ঝাঁপ ফেলে দিছি। বলে কি হয়েছে, গ্যাঞ্জাম হইতেছে? বলে কেন্দ্র দখল করতেছে। মানে এটা খুবই সিম্পল এবং খুবই স্বাভাবিক ব্যাপার ওই মানুষের কাছে, কেন্দ্র দখল করতেছে। আব্বা বলে কারা কেন্দ্র দখল করতেছে? বলে যা বেঙ্গলের পোলাপান, জাতীয় পার্টির পোলাপান, ওই ইসমাইল হোসেন বেঙ্গল। তা আব্বা খুব উৎকণ্ঠিত হয়, মানে এটা বোধ হয় আমার মনে আছে যে অনেকক্ষণ ধরে, মানে আমিও একটু ভয় লাগতেছিল যে বোম ফুটতেছে, ককটেল, হাত বোমা, ধাম আর হইচই আওয়াজ। তো এই আমার একটা স্মৃতি, মানে কেন্দ্র দখল সংক্রান্ত একটা স্মৃতি। আর 96 নির্বাচনে আমি তখন বড়, এসএসসি পরীক্ষা দিব তার আগে আর কি, ক্লাস তখনও ভোটার হয়নি। সেটা কি কেন্দ্র দখল ঠিক না, কেন্দ্র দখলের চেষ্টা হচ্ছিল আর কি, মানে গ্যাঞ্জাম হচ্ছিল। আমি উইটনেস মানে থাকে না যে প্রত্যেক হিসেবে আর কি, মানে বেড়াইতে গেছি আর কি, মানে তখন হচ্ছে একটু পাখা গজাইছে, ভোটার না হলেও তো কেন্দ্রে তো যাওয়া যায়, ঘুরঘুর করি। তো গেছি, যাই এরকম একটা বিপদে পড়লাম যে দুই দল মুখোমুখি অবস্থানে। তবে খুব মানে যেটা আশার ব্যাপার ছিল সেটা হইতেছে যে শেষ পর্যন্ত সেনাবাহিনীর 2 জন সৈনিক ওই গ্যাঞ্জামটা ঠেকেছে। এটা হচ্ছে ওই যে আমি ঢুকবো আর কি, আমি ব্যালট বাক্স নিব, এরকমই খুব সম্ভবত কোনো একটা প্ল্যান ছিল আর কি। তা আর্মির 2 জন সৈনিক আসলো, দেখলাম যে এরে ওরে ধরলো, কলার ধরলো, এই করলো, 2 দলের 2জনরা ধরলো, নিয়ে চলে গেল। এবং পরের শাস্তিটা খুব ইন্টারেস্টিং, আপনি শুনলে খুব মানে মজা পাবেন। আমরা দেখলাম, আমরা হাসতে হাসতে কোথার থেকে একটা ব্যালট বাক্স নিয়ে আসছে আর্মির দলটা, যারা ইউনিটটা ছিল, একটা খালি ব্যালট বাক্স নিয়ে আসছে। ওই যে বললাম না স্টিলের আলমারি তৈরির, কোথার থেকে আনছে তারা আমরা যাই না, ব্যালট বাক্সটা নিয়ে আসছে। নিয়ে এসে 2 দলের 2জনকে, যে পান্ডা আর কি, যাদেরকে ধরছে 2জনকে সূর্যের দিকে মুখ করে ব্যালট বাক্স মাথায় নিয়ে দাঁড়ায় থাকতে বলা হলো। আমরা খুব ইন্টারেস্ট, কি শাস্তি এটা দিচ্ছে এরা আর্মির। পরবর্তীকালে 1/11 দেখছি, অপারেশন ক্লিন হার্টের সময় দেখছি যে সেনাবাহিনীর একটা ওয়ে অফ গিভিং পানিশমেন্ট আর কি, এটা যে হাতে ইট নিয়ে সূর্যের দিকে তাকায় থাকা। ওই দিন যে তুই ব্যালট বাক্স বা ইলেকশন সংক্রান্ত গ্যাঞ্জাম কেন করতেছিল, আর্মি নিয়ে এসে ওই যে আপনার ব্যালট বাক্স, খালি ব্যালট বাক্স হাতে ধরা দিল, এতই ব্যালট বাক্স নিয়ে আকর্ষণ, তুই ব্যালট বাক্স হাতে নিয়ে সূর্যের দিকে, আমার মনে আছে জুন মাস ছিল, আপনার মনে আছে যে 12ই জুনের নির্বাচন, তো ব্যালট বাক্স প্রচন্ড তাপ, ব্যালট বাক্স তুই সূর্যের দিকে তাকায় তুই দাঁড়ায় থাক। আমরা খুব ইন্টারেস্ট, আমরা খুব মজা পাচ্ছি যে 2জনরে ধরছে ব্যালট বাক্স হাতে, তাদের সূর্যের দিকে মুখ করে দাঁড় করে রেখে দিচ্ছে। ইন্টারেস্টিং, এটা একটা স্মৃতি। প্রথম ভোট কবে দিচ্ছেন? প্রথম ভোট এতক্ষণ তো মানে প্রত্যক্ষদর্শী স্মৃতি বলতেছিলেন, এবার প্রত্যক্ষ স্মৃতি কি আছে ভোটের? প্রথম ভোট হচ্ছে 2008। আপনাদের কোথায় ছিল, মানে এই গোড়ান এই এলাকা? শান্তিপুরে ছিল তখন কেন্দ্র। আমার প্রথম ভোট 2001 সালে। 91 সালে আমার বাবা মা যে কেন্দ্রে যে ভোট দিয়েছিলেন 96 সালে, সেই কেন্দ্রে আমরা ওইখানে মানে অনেক দিন ছিলাম। ইন্টারেস্টিংলি 2001 সালে আমার প্রথম ভোটটা আমি শেষ পর্যন্ত অ্যাট লাস্ট ভোট দিতে পারি, মানে এতদিন তো খুব আগ্রহ ছিল, এটা আফসোস ছিল যে ভোট দিতে পারি না, বয়স হয়নি। তো 2001 সালে শেষ প্রথম ওই কেন্দ্রে আমরা, এটা খুব সুন্দর টিএনটি স্কুল বা এরকম ছিল মহাখালীতে, ওই জায়গায় ভোট দিলাম। সে এক মানে অসাধারণ, মানে দীর্ঘ লাইনের মধ্যে দাঁড়ানো অসাধারণ অনুভূতি। অক্টোবর মাসের 1 তারিখ ইলেকশন ছিল, পাড়ার কলোনির সব ফ্রেন্ডরা মিলে একসাথে যে গেলাম, ওখানে গ্যাঞ্জাম লেগে গেলো কে কারে ভোট দিব,
এরে দিবে, এই তুই বেটা এরে হ্যাঁ ভোট এটা তো দিবি। বিরাট তর্ক, এরা বিরাট বিরাট একটা তর্ক, তর্ক। তুই এরে কেন ভোট দিবি? আমি ভোট দিব, যে তখন মনে করে দিতাম আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে। এই যে এর সময়টাতে ইভেন কিছু থাকতে হচ্ছে ফ্ল্যাকচুয়েট করতে, মানে কর্মী হিসেবেও ফ্ল্যাকচুয়েট করে। হ্যাঁ, আমার এক বন্ধু ছিল হচ্ছে এই যে নির্বাচনী ক্যাম্প হইতো না, নির্বাচনী ক্যাম্পে তখন তো তার সে ভোটারও হয় নাই, কিছু হয়নি, কিন্তু বিরাট তৎপর কর্মী সে। সে দেখা গেল যে আগের নির্বাচনে সে হচ্ছে যেই মার্কার ক্যাম্পে করছে, পরের নির্বাচনে গিয়ে ঠিক তার বিপরীত মার্কাই করছে। দুঃখজনক বিষয় হচ্ছে যে দুইবারই সে বিরোধী দল হয়েছে, জিততে পারে নাই। তো পরে আমরা হচ্ছে বন্ধু মহলে একটা বিষয় ছিল যে ওই কাউকে যদি হারাইতে হয় তাহলে ওই দলের কর্মী ওরে কর্মী বানাও। কর্মী বানাই দিতে হবে, এই তাহলে হচ্ছে নিশ্চিত যে ও খাটছে, মানে হচ্ছে ওই দলের আর আশা নাই। Right? তো এই ধরনের কিছু ফিগার কিন্তু থাকতো যে হচ্ছে কোনো ব্যাপার না, সে যে কোনো একটা দল, সে যে- গত বছর না তোরে দেখলাম ধানের শীষের পক্ষে মিছিল করতেছস, হ্যাঁ। কিছুদিন আগে, গত মাসে, এই মাসে তুই নৌকায় করতেছস কেন? এরকম ছিল, এরকম ক্যারেক্টার প্রচুর ছিল। প্রচুর ছিল। নেলসন, গণভোট নিয়ে কোনো স্মৃতি আছে নাকি আপনার? না, গণভোট নিয়ে আমার কোনো স্মৃতি নাই, এটা আমি পাই নাই, এবার প্রথম। আচ্ছা, বাংলাদেশে তো গণভোটই হয়েছে তিনবার, একবার ৭৭ সালে, একবার ৮৫ সালে, একবার ৯১ সালে। ৯১ গণভোটে ওই যে তখন হচ্ছে একটা কিউরিওসিটি যে বাবা মা ভোট দিতে যায়, আমিও যাব সঙ্গে। তো ৯১ গণভোটটা সর্বশেষ গণভোট বাংলাদেশের ইতিহাসে, যেটা ৩৫ বছর আগে, ৯১ সাল। এটা খুব সম্ভবত এটা তো ইয়েতে হয়েছিল যে সরকার পদ্ধতি, প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থাকবে না, প্রাইম মিনিস্ট্রি, না সংসদীয় পদ, ওই গণভোটের স্মৃতি বলে। গণভোটটা আসলে মানুষের কাছে কেমন হয়? অবশ্যই গণভোট দরকার আছে বিভিন্ন ইস্যুতে, তো গণভোটটা আসলে বাংলাদেশের মানুষের কাছে একটু ভারী জিনিস হয়ে যায় আর কি। এটা আমার একটা প্রত্যক্ষ স্মৃতি আছে। তো গণভোটের দিন ৯১ সালের সেপ্টেম্বর মাসে, ১৫ সেপ্টেম্বর গণভোটটা হয়েছিল। তো ওরকম দুপুর ১২টা ১টার দিকে আমার বাবা বলে, চলো ভোট, আমার সাথে যাবা, চলো ভোটটা দিয়ে ভোট দিতে যাবো, চলো যাই। আমি হ্যাঁ চলো যাই। তো কেন্দ্রে গেলাম, কেন্দ্রে যাই দেখি খালি পুলিশ, আর্মি আর হচ্ছে আপনার কিছু লোকজন আছে, কোনো লাইন নেই। আমি খুব অবাক হলাম যে মাত্র কয়েক মাস আগে একটা নির্বাচনে দেখলাম যে লাইন, রাস্তা থেকে লাইন, ঘন্টা ২-১ লাগতেছে একটা ভোট দিতে, সেখানে কোনো ইয়ে নেই। তো আমরা প্রায় বিনা বাধায় আমাকে আব্বা নিয়ে কেন্দ্রের মধ্যে ঢুকে গেল। যাই দেখি ওখানে মুড়ি চানাচুর মেখে সবাই খাচ্ছে। আপনার ইয়েরা খাচ্ছে। তা আব্বাকে আমাকে ঢুকতে দে, তারা একটু বিরক্ত আর কি। এই আমরা খাইতে বসছি, ইলেকশনের সময়, তখন কিন্তু ভোট গ্রহণের টাইম চলছে। তা আব্বাও একটু অপ্রস্তুত, আমার বাবা, যে হ্যাঁ আপনারা খাচ্ছেন, হ্যাঁ ভোট, আমি তো ভোট দিতে আসছি, খুব নার্ভাস উনি আর কি। বলে হ্যাঁ স্যার ঠিক আছে, না অসুবিধা নাই, নেন ব্যালট পেপার নেন। তো আব্বা এরকম নিতে নিতে বলতেছে, আমি ওখানে দাঁড়ানো আব্বার সঙ্গে, তো বলতেছে যে মানে ভোট মানে হচ্ছে না, মানে মানুষকে আসে নাই ভোট দিতে? না স্যার, ভোট ঘন্টা ২-১ হইল পর আপনি আসলেন প্রথম। এটা ৯১। এটা ৯১, এটা হচ্ছে আমার মানে মানে আপনি যদি হিস্ট্রি বিচার করেন বাংলাদেশের গণভোটের হিস্ট্রি, ৯১ গণভোটটা ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা গণভোট, যে বাংলাদেশের সরকার এরশাদ পতনের পর সরকার পদ্ধতিটা কেউ, এর আগের দুইটা গণভোট তো ছিল জিয়াউর রহমান সাহেব প্রেসিডেন্ট থাকবেন কি থাকবেন না, এরশাদ সাহেব প্রেসিডেন্ট থাকবেন কি থাকবেন না। তা সেই দুইটা গণভোট নিয়ে অনেক আলোচনা আছে। ইভেন ৯১ গণভোটেও মানুষের অংশগ্রহণ নিয়ে, যে মানুষের এগুলাতে মানে খুব একটা আগ্রহ নাই আর কি। মানে বিশেষ করে ৯১ নির্বাচনের পর ধারণা ছিল যে প্রচুর মানুষ গণভোটে অংশগ্রহণ করবে। গণভোটটা আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের কাছে একটু জটিল হয়ে যায়, হ্যাঁ না এটা জিনিস পড়ে। না, আরেকটা ব্যাপার সম্ভবত কাজ করেছে, সেটা হচ্ছে ৯১ নির্বাচন, জাতীয় নির্বাচনটা তো আগে হয়েছে, গণভোটটা পরে, তাই না? তো আগে যেহেতু ওই দীর্ঘদিন পরে ভোট দেওয়ার উত্তেজনা প্রশমিত হয়ে গেছে, এবং শুধু তাই নাই, ৯১ ইলেকশন হয়ে যাওয়ার পরে উপনির্বাচনও গণভোটের কয়েকদিন আগে হয়েছিল। মানে ৩০০ সিটের নির্বাচন হয়ে যাওয়ার পর উপনির্বাচন, খালেদা জিয়া ৫টা আসনে দাঁড়িয়েছিলেন, তিনি 4টা ছেড়ে দিয়েছেন। শেখ হাসিনা এতগুলো আসনে দেয়, উনি এতগুলো ছেড়ে দিয়েছেন, এরকম অমুক ছেড়ে দিয়ে মোটামুটি ১০-১৫টা আসনে উপনির্বাচনও হয়ে গেছে সম্পন্ন। ঢাকা শহরেও উপনির্বাচন হয়েছে। সো মানে ভোটের ইয়েটা ছিল, মানে ভোট তো দাও হয়ে, ভোট দিতে দিতে ক্লান্ত হয়ে গেছিল, ভোট দেওয়ার ক্ষুধা ছিল, কিন্তু এখন হচ্ছে অতি ভোট হয়ে। দেখা যাক এবারে নির্বাচন
এটাও খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের আগামী অনেকগুলো বিষয়ের জন্যই আসলে পরবর্তী সরকার কিভাবে গঠিত হয় এবং সরকার পদ্ধতিগত জায়গাতে এবার কিন্তু গণভোটের প্রশ্নটা আছে। ইন্টারেস্টিং বিষয় যে মানুষ এটাতে কতটা অংশ, যদিও এবার নির্বাচনের দিনই মানে নির্বাচনের দুইটা দিনই ব্যালট একসঙ্গেই পেপারই দেওয়া হচ্ছে। হবে আর কি। দেখা যাক, আমরা দেখি, অপেক্ষা করি।